আজকে আমি তোমাদের সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। তো সম্ভাবনা বা প্রবাবিলিটি, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কি, আজকে এই নিয়ে আলোচনা হবে। এর মানে এই নয় যে কোন ঘটনাটা ঘটবে সেটা আমরা আগে থেকে ঠিক বলে দিতে পারবো, এইটা কিন্তু আমরা করতে পারবো না। আমরা শুধু কি করব, এর সম্ভাবনা কতটা সেইটুকু বলতে পারবো এই চ্যাপ্টারের পর, কিন্তু আমরা শিওর কিছু বলতে পারবো না। শিওর যদি বলতে পারতাম তাহলে তো জুয়ারিরা সর্বপ্রথম সম্ভাবনা চ্যাপ্টারটা করে নিয়ে সব কিছু তারা জয়লাভ করে নিত, তা কিন্তু সম্ভব নয়। যাই হোক, সম্ভাবনা হচ্ছে, দেখো, সম্ভাবনা করার আগে আমাদের কিছু সম্ভাবনা সম্বন্ধীয় কিছু সংজ্ঞা জেনে নিতে হবে, মানে সম্ভাবনার কিছু ভাষা আমাদের বুঝে নিতে হবে। সম্ভাবনার ভাষাগুলোর মধ্যে প্রথম হচ্ছে যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটা কি? তাহলে সম্ভাবনার কিছু নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষাগুলো একদম বেশ কিছুটা নতুন রকমের, তো সেই ভাষাগুলো আমাদের বুঝে নিতে হবে। র্যান্ডম এক্সপেরিমেন্ট, তো এক্সপেরিমেন্ট মানে বুঝতেই পারছো এটা একটা পরীক্ষা। তো পরীক্ষা বলতে কোনটা? তো সাধারণত সম্ভাবনা তত্ত্বে যে পরীক্ষাগুলোকে করা হয় সেগুলো বেশিরভাগ হচ্ছে হয় কয়েন টস করা, না হয় তাসের প্যাকেট থেকে তাস টানা, না হয় লুডোর ছক্কা চালা। এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট নিয়েই সম্ভাবনা তত্ত্ব আপাতত শুরু হবে। পরের দিকে আরও অনেক রকমের পরীক্ষা আসবে। তো এইগুলোই হচ্ছে এক একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে লুডোর ছক্কা চালা, যেখানে আমরা রেজাল্টটা আগে থেকে বলতে পারবো না, সেইগুলোই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে লুডোর ছক্কা চাললে কী পড়বে আমরা জানি না, সেটা 1 করতে পারে, 2ও করতে পারে, 6ও করতে পারে, 5ও করতে পারে। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কয়েন টস করা, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আবার তাসের প্যাকেট থেকে যে কোনো একটা তাসকে টেনে নিয়ে আসা, এটাও একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে ঘটনা। তো ঘটনা বা ইভেন্ট, তো ঘটনা বা ইভেন্ট বলতে সম্ভাবনার ক্ষেত্রে ঘটনা বলতে সাধারণত যেগুলো বোঝানো হয় সেগুলো হচ্ছে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে রেজাল্ট পাওয়া যায়, যে রেজাল্টগুলো পাওয়া যায় সেইগুলোকেই বলা হয় ঘটনা। যেমন একটা কয়েন টস করা হলো, কী পাওয়া যাবে? হেড অথবা টেল। তাহলে হেড একটা ঘটনা, টেল একটা ঘটনা। তো এই রেজাল্টগুলোকে বলা হয় এক একটা ঘটনা। একটা লুডোর ছক্কা চালা হলো, কি হতে পারে? 1 করতে পারে, 2 করতে পারে, 3 করতে পারে। তো এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে প্রত্যেকটাকে এক একটা ঘটনা বলা হয়। তার মানে ঘটনা হচ্ছে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেই রেজাল্টকে বলা হয় ঘটনা। ঠিক আছে? ঘটনা আবার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যৌগিক ঘটনা বা যৌগিক ঘটনা বা কম্পাউন্ড, আর একটা হচ্ছে সরল বা মৌলিক ঘটনা। তো সরল ঘটনা হচ্ছে যখন একটা ছক্কা চালা হলো, তাতে 1 পড়লো বা 2 পড়লো বা 3 পড়লো, এইগুলো হচ্ছে সরল ঘটনা। কিন্তু যৌগিক বলা হয়, যেমন বলা হলো একটা ছক্কা চালা হলো, তাতে যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা। তো যুগ্ম সংখ্যা তো একটা নয়, ওখানে 2 পড়লেও যুগ্ম হবে, 3, 4 পড়লেও যুগ্ম হবে, 6 পড়লেও যুগ্ম হবে। তো এই যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা, অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনা, 3-এর গুণিতক পড়ার ঘটনা, এইগুলো হচ্ছে যৌগিক ঘটনা বা কম্পাউন্ড ইভেন্ট। তারপরে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কোনগুলোকে বলবো? যদি একটা কয়েন টস করা হয় তাহলে হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। হেড টেল তো একসঙ্গে পড়তে পারে না নিশ্চয়ই। তাহলে হেড পড়ার ঘটনার সঙ্গে টেল পড়ার ঘটনাটাকে বলা হবে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন। তেমনি একটা ছক্কা চালা হলো, তাতে 1 পড়ার ঘটনার সঙ্গে 2 পড়া বা 2-এর সঙ্গে 3 বা 1-এর সঙ্গে 3, মানে দুটো তো একসঙ্গে করতে পারে না। তো এইগুলো সব হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে মনে হতে পারে যে সবই তো পরস্পর বিচ্ছিন্ন,
তাহলে পরস্পর বিচ্ছিন্ন কথাটা এখানে রাখার প্রয়োজন কি? না, সব পরস্পর বিচ্ছিন্ন নয়। যেমন একটা ছক্কা চালানো, তাতে বলো 3-এর গুণিতক পড়ার সম্ভাবনা আর জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, তো এটা কি হলো? এটা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন নয়, কারণ যদি ছক্কাতে 6 পড়ে তাহলে দুটো ঘটনাই কিন্তু একসঙ্গে ঘটবে। তাহলে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কি? যখন দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা নেই সেই ঘটনাগুলো হবে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যখন দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে সেইগুলো হবে পরস্পর বিচ্ছিন্ন নয়। যেমন 3-এর গুণিতক পড়ার ঘটনা, তাহলে 3-এর গুণিতক একটা ঘটনা, আর যুগ্ম সংখ্যা পড়া একটা ঘটনা, তো দুটো ঘটনা একসঙ্গে ঘটে যাবে যদি 6 পড়ে। ঠিক আছে, তার মানে এই দুটো পরস্পর পৃথক নয়। তারপরে আছে অসম্ভব ঘটনা। তো অসম্ভব ঘটনা কথাটা বুঝতেই পারছো, অসম্ভব মানে যে ঘটনা ঘটবে না, নিশ্চয়ই এটাই ঠিক, তাই না? তাহলে যে ঘটনা ঘটবে না সেটাই হচ্ছে অসম্ভব ঘটনা। তো অসম্ভব ঘটনা কি? তাহলে একটা ছক্কা চালা হলো, তাতে যদি কেউ একজন বললো যে 7 করবে, সেটা কি করতে পারে? কখনোই না। তাহলে এটা একটা অসম্ভব ঘটনা। যদি কেউ বলে 0 করবে, তো পড়তে পারে না, তাহলে এটা একটা অসম্ভব ঘটনা। ঠিক আছে, আবার নিশ্চিত ঘটনা। তো নিশ্চিত মানে শিওর, প্রথমেই বলেছি যে সম্ভাবনাতে শিওর বলে কিছু নেই, কিন্তু শিওর ঘটনাটা রয়েছে এখানে, তাহলে এটাকে আমরা কি বলবো? তো একটু যদি কেউ অন্যরকমভাবে একটা ঘটনা দেয়, যেমন একটা কয়েন টস করা হলো, তাতে হেড পড়াটা একটা ঘটনা, টেল পড়াটা একটা ঘটনা। তাহলে একজন বলল, একটা কয়েনকে টস করার আগে 3 জন দাঁড়িয়ে আছে, একজন বলল টেল পড়বে, দ্বিতীয়জন বলল হেড পড়বে, তৃতীয়জন কি বলল? তৃতীয়জন এইভাবে বলে দিল যে হেড অথবা টেল পড়বে, এটাও কিন্তু একটা ঘটনা। হেড অথবা টেল পড়া এটা একটা ঘটনা, হেড এবং টেল পড়া এটা একটা ঘটনা। তাহলে এক্ষেত্রে কি হলো? যে বললো হেড অথবা টেল পড়বে সে তো নিশ্চিত যে ওরা একটা না একটা পড়বে, তার মানে হেড অথবা টেল এখানে হচ্ছে নিশ্চিত ঘটনা। আবার চতুর্থ জন যদি বলে দেয় যে হেড এবং টেল পড়বে, তো সেটা কি হলো? কখনোই হতে পারে না, তার মানে এটাই হচ্ছে অসম্ভব ঘটনা। তাহলে হেড এবং টেল যে বললো সে হচ্ছে অসম্ভব ঘটনার কথা বললো, আর যে হেড অথবা টেল বললো সে কিন্তু নিশ্চিত ঘটনার কথা বললো। আর যে হেড পড়েছে বললো হেড পড়বে বললো সে হচ্ছে 50%, মানে তার পড়ার সম্ভাবনা হচ্ছে 50, কারণ দুটোর মধ্যে একটা পড়বে, হয় হেড পড়বে না হয় টেল পড়বে। তো হেড পড়ার সম্ভাবনা এখানে 50%, মানে 1/2, টেল পড়ার সম্ভাবনাও হবে 1/2, কারণ দুটোর মধ্যে একটাই পড়বে, কারণ দুটোর মধ্যে 1 মানে হচ্ছে 1/2। তারপরে রয়েছে পূরক ঘটনা। তো পূরক ঘটনা কি? একটা কয়েন টস করা হলো, তাতে কি কি পড়তে পারে? হেড অথবা টেল। তো একটা কয়েন টস করা হলো, তাতে হেড পড়ার ঘটনা হচ্ছে টেল পড়ার পূরক ঘটনা। বা আরেকটু পরিষ্কার করে বলছি, একটা ছক্কা চালা হলো, তাতে 1 পড়ার ঘটনা পূরক ঘটনা হবে 1 না পড়া, মানে 2 পড়া বা 3 পড়া বা 4 পড়া বা 5 পড়া, যে কোনো একটা পড়া, মানে 1 ছাড়া অন্যগুলো হচ্ছে 1-এর পূরক ঘটনা। তাহলে যতগুলো ঘটনা ঘটতে পারে সে নিজে ছাড়া বাকি যে ঘটনাগুলো রয়েছে এইগুলোকে বলা হয় তার পূরক ঘটনা। তারপরে রয়েছে সমভাবে সম্ভাব্য। তো সমভাবে সম্ভাব্য কথাটা মোটামুটি একটা মানেটাই তাই দাঁড়াচ্ছে যে সব সমানভাবে ঘটার সম্ভাবনা, তো কোনো কয়েন যদি ব্যালেন্স কয়েন হয়, মানে যদি ঝোঁক শূন্য কয়েন হয় তাহলে সমভাবে সম্ভাব্য হবে। যদি লুডোর ছক্কাও যদি ঝোঁক শূন্য হয়, মানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পড়ার দিকে ঝোঁক থাকবে না, বা কোনো একটা নির্দিষ্ট সংখ্যাই বারবার পড়বে না, সেইটাই হচ্ছে ঝোঁক শূন্য বা সমভাবে সম্ভাব্য ঘটনা তখনই ঘটবে যদি কোনো এক্সপেরিমেন্টের যে পরীক্ষাটা করা হচ্ছে তাতে যদি সবার পড়ার সম্ভাবনা সমান হয়। তারপরে রয়েছে সম্পূর্ণ ঘটনা। তো কোনো একটা এক্সপেরিমেন্টের মধ্যে যতগুলো ঘটনা আছে সব ঘটনাগুলোকে একসঙ্গে বলা হয় সম্পূর্ণ ঘটনা। যেমন একটা কয়েন টস করার ক্ষেত্রে হেড আর টেল দুটো একসঙ্গে হচ্ছে সম্পূর্ণ ঘটনা। লুডো ছক্কার ক্ষেত্রে 1 থেকে 6, 1 2 3 4 5 6 এই কোটাকে একসঙ্গে বলা হয় সম্পূর্ণ ঘটনা।
নমুনাদেশ বা ঘটনাদেশ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। নমুনাদেশ বা ঘটনাদেশ কি? তাহলে নমুনাদেশ বা ঘটনাদেশ হচ্ছে একটা এক্সপেরিমেন্টের মধ্যে, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারে তাদের সেট, যে ঘটনাগুলো ঘটে তাদের সেটকে বলা হয় নমুনাদেশ বা ঘটনাদেশ। তো এখানে একটু মনে রাখতে হবে যে একটা কয়েন নিয়ে টস করা হলো, একটা কয়েন নিয়ে টস করা হলো, তাহলে একটা কয়েনের টসের ক্ষেত্রে নমুনাদেশ হবে, নমুনাদেশ কি হবে না HRT এইভাবে লেখা হয়। এইটা হচ্ছে সেট, সেটের আকারে লেখা হয় নমুনাদেশ বা ঘটনাদেশ। ঠিক আছে, মানে এটা যদি S দিয়ে প্রকাশ করা হয় তাহলে NS হচ্ছে 2, তাই না? তাহলে একটা কয়েন নিয়ে টস করলে নমুনাদেশটা হবে এইটা, আর এটাকে বলা হয় স্যাম্পল পয়েন্ট, এক একটাকে বলা হয় নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2, NS এই সিম্বল দিয়ে লেখা হয়। প্রবাবিলিটিতে আর একটা ব্যাপার হচ্ছে সিম্বলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোন সিম্বলটাকে কোথায় ব্যবহার করা হচ্ছে। তো যদি দুটো কয়েন নিয়ে টস করা হয়, যদি দুটো কয়েন নিয়ে টস করা হয় তাহলে এসটা কি রকম ভাবে হবে? দুটোই H করতে পারে, তাহলে HH, বা একটা H একটা T করতে পারে, বা প্রথমটা T দ্বিতীয়টা H হতে পারে, বা দুটো Tও হতে পারে। তো এইটা হচ্ছে স্যাম্পল স্পেস। আর স্যাম্পল পয়েন্টটা তাহলে কি হবে, মানে NS, এটা S, তাহলে NS এখানে হচ্ছে 4। তো এই যে NS লিখছি এটা আমাদের খুব দরকারি একটা জায়গা, যে একটা এক্সপেরিমেন্টের মধ্যে যে রেজাল্টগুলো পাওয়া যায় সেগুলো কতগুলো রেজাল্ট পাওয়া যেতে পারে। তাহলে দুটো কয়েনকে একসঙ্গে টস করলে আমরা কতগুলো রেজাল্ট পাচ্ছি? 4। এটা কোথা থেকে পাচ্ছি? যদি আমরা তিনটে কয়েন নিয়ে টস করি তাহলে স্যাম্পল পেজটা কি হবে? তাহলে স্যাম্পল পেজটা হবে এরকম, তিনটি H হতে পারে, দুটো H একটা T হতে পারে, একটা H দুটো T হতে পারে। তো এইভাবে আমরা শেষ পর্যন্ত তিনটে T পাবো। তো কতগুলো স্যাম্পল পয়েন্ট হবে এগুলোকে বলা হয় এক একটা স্যাম্পল পয়েন্ট। তো কতগুলো স্যাম্পল পয়েন্ট হবে সেটা আমরা কিভাবে জানবো? সেটা আমরা যেটা থেকে জানবো সেটাকে বলা হয় 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে স্যাম্পল পয়েন্টের ফর্মুলা, 2 টু দি পাওয়ার n। nটা কি? nটা হচ্ছে কতগুলো কয়েন নেওয়া হয়েছে, আর 2টা কি? 2টা হচ্ছে একটা কয়েনের মধ্যে কতগুলো রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার n। এটা কয়েনের ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2টা হচ্ছে টেল আর হেড দুটোর জন্য, আর nটা হচ্ছে কতগুলো কয়েন নেওয়া হয়েছে। তার যেমন একটা কয়েনের জন্য হচ্ছে 2, দুটো কয়েনের জন্য হচ্ছে 2 স্কয়ার, তিনটে কয়েনের জন্য হবে 2 এর কিউব, মানে এখানে 8টা আমরা স্যাম্পল পয়েন্ট পাবো। সবগুলো লিখিনি, 8টা আমরা স্যাম্পল পয়েন্ট পাবো। তো এইভাবে NS কে আমরা 2 টু দি পাওয়ার n এই ফর্মুলার সাহায্যে, কয়েনের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, এটাই যদি আমাদের ছক্কা হয়ে যায়, এটা যদি ছক্কা হয় তাহলে NS টা কিভাবে ব্যবহার করতে পারবো? তখন 6 টু দি পাওয়ার n, কারণ একটা ছক্কাতেই 6টা ইভেন্ট থাকে, তাই না? 1 2 3 4 5 6। তো NS তখন হয়ে যায় 6 টু দি পাওয়ার n একটা ছক্কার জন্য। দুটো ছক্কার জন্য হবে 6 স্কয়ার, তিনটে ছক্কার জন্য হবে 6 কিউব। তো এখানে স্যাম্পল পেজটা ছক্কাতে কিভাবে লেখা হয়? যদি একটা ছক্কা হয়, একটা ছক্কাতে স্যাম্পল পেজটা এইভাবে লেখা হয় 1, 2, 3, 4, 5, 6। দুটো ছক্কাতে তাহলে 1 1 1 2 1 3 1 4, এইভাবে দুটো ছক্কাতে আমাদের 36টা স্যাম্পল পয়েন্ট পাবো। ঠিক আছে, তাহলে এটা গেল নমুনাদেশ, ঘটনাদেশ, আর তার সঙ্গে আমরা দেখলাম নমুনা বিন্দুকে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি গাণিতিক সংজ্ঞা, সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা, যার সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব। সেটা হচ্ছে গাণিতিক সংজ্ঞাটা কি? তো গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে সম্ভাবনাকে আমরা যদি কোনো একটা ঘটনা, ঘটনা ঘটার সম্ভাবনা, কোনো একটা ঘটনাকে যদি আমরা বলি তাহলে ঘটনা ঘটার সম্ভাবনা হবে
এন এ বাই এন এস, এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা সম্ভাবনা বার করব। এখানে এন এটা হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে বলেছে, তাহলে এন এ মানে হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা। ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, এন দিয়ে যখন লেখা হয় সেটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে ঘটনার মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা, আর এস ঘটনার মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা। এস মানে হচ্ছে সম্পূর্ণ ঘটনা, মানে একটা পুরো এক্সপেরিমেন্টের মধ্যে যতগুলো ঘটনা আছে। আমরা একটা উদাহরণের সাহায্যে আরেকটু পরিষ্কার করে নিতে পারবো। যেমন ধরো একটা কয়েন টস করা হলো, তাহলে একটা কয়েন যখনই টস করা হলো, আমরা যখনই একটা এক্সপেরিমেন্টের কথা জেনে গেল সঙ্গে সঙ্গে এসটা কিন্তু জেনে গেলাম। তাহলে একটা কয়েন যখনই টস করা হলো তখনই আমরা এনএসটা কিন্তু ফার্স্টে পাবো, তাহলে এনএস হয়ে গেল 2। তাহলে যখনই এক্সপেরিমেন্টের কথা জেনে গেলাম যে একটা কয়েন টস করা হলো, তখন সঙ্গে সঙ্গে আমরা এনএসটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে প্রশ্নটা দেখে আমরা এন এটা বের করতে পারবো। প্রশ্নতে বলা হলো যে হেড পড়ার সম্ভাবনা কত, তো হেড পড়ার সম্ভাবনা বার করতে হলে আমরা কি করব, হেড পড়ার ঘটনা ধরে নেব। তাহলে হেড পড়ার ঘটনাকে আমরা এ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমরা এন এটাকে খুঁজে বের করে নেব। তাহলে একটা কয়েন টস করা হচ্ছে, একটা কয়েন টস করলে আমরা নমুনা বিন্দু মাত্র এইটা, এই চারটি দুটো আছে, তাহলে হেড ক জায়গায় রয়েছে একটা, তার মানে এন এ হচ্ছে 1। তাহলে পি এ কি হবে, তাহলে পি এ সমান হবে 1/2। এটা হচ্ছে হেড করার সম্ভাবনা। পি এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা। আরো একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো দুটো কয়েনকে দিয়ে টস করা হলো, তাহলে দুটো কয়েনকে দিয়ে যদি টস করা হয়, দুটো কয়েন একসঙ্গে টস করা হলো, বলেছি এক্সপেরিমেন্ট জানার সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাব না এনএসটা পেয়ে যাব। এনএস মানে হচ্ছে নমুনা বিন্দুর মোট সংখ্যা, এটা লিখতে পারবো আমরা মোট নমুনা বিন্দুর সংখ্যা, এনএস। তাহলে এনএসটা সবসময় আমরা প্রথম জেনে যাব, এক্সপেরিমেন্টটা কি নিয়ে হচ্ছে সেটা জানার সঙ্গে সঙ্গে। তাহলে এখানে এনএস কি হবে না, দুটো কয়েন দিয়ে টস করা হচ্ছে মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। এইবার প্রশ্নটাতে চলে আসতে হবে। প্রশ্নটাতে কি বললো যে যদি বলে যে দুটো টেল পড়ার সম্ভাবনা কত, তো আমাদের স্যাম্পল পেজটা যদি একবার দেখে নিই, এখানে দুটো টেল থাকছে এক জায়গাতেই, তাহলে আমরা দুটো টেল পড়ার ঘটনাকে যদি এ বলি, তাহলে আমরা এরকম লিখবো যে দুটো টেল পড়ার ঘটনা এ। তাহলে আমরা এন এ কি পাবো, তাহলে এন এ পাবো এখানে 1। তাহলে পি এ মানে কি না এ ঘটনা ঘটার সম্ভাবনা, পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ সমান কত হবে, তাহলে 1/4। যদি এই প্রশ্নটা এটা না দিয়ে বলি যে একটা টেল পড়ার সম্ভাবনা কত, তো আমরা নমুনা দেশে দেখতে পাবো একটা টেল এখানে রয়েছে, এখানে রয়েছে, দু জায়গায় রয়েছে, তাহলে একটা টেল পড়ার সম্ভাবনা কত। তাহলে এন এটাকে আমরা কি ধরবো তখন, যে একটি টেল পড়ার ঘটনা হচ্ছে এ, অতএব এন এ সমান আমরা লিখবো 2। তাহলে পি এ সমান কিন্তু হবে 2/4 মানে 1/2। তাহলে প্রশ্নের উপর নির্ভর করে এন এ আমার সবসময় পাল্টে যাবে, কিন্তু ইভেন্ট মানে এক্সপেরিমেন্টটা দেখার সঙ্গে সঙ্গে আমরা এনএসটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এনএসটা আর পাল্টাবে না, কিন্তু প্রশ্নটা পাল্টানোর সঙ্গে সঙ্গে আমাদের এন এটা সবসময় পাল্টে যাবে। আবার দেখো ওই একই রকম যে দুটো কয়েন টস করা হলো, সেখানে কমপক্ষে একটা টেল পড়ার সম্ভাবনা কত, তো যখনই কমপক্ষে একটা টেল বলে দিল, তখন আমরা টেল দেখো এইটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, তিনটে জায়গায় রয়েছে কমপক্ষে একটা টেল, তাহলে তখন এন এটা হয়ে গেল 3, তাহলে এটা হয়ে যাবে 3/4। তো এইভাবে আমাদের এটা কি মানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার ধরন থেকে আমাদের এটাকে লিখতে হবে, আর এটা লেখার পর আমরা পি এ লিখতে পারবো, ঠিক আছে। আরো একটা एग्जांपल দেখো, এখানে না হয় আমরা স্যাম্পল পেজটাকে লিখতে পাচ্ছি 4টি, কিন্তু এখানে যদি আরো বেশি করে বলে দেয়, যেমন বলে দিল যে 5টা পয়েন্টে টস করা হলো,
তাহলে 5টা কয়েনকে যদি একসঙ্গে টস করা হয় তাহলে এনএস আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, কিন্তু বলেছি যখনই আমরা এক্সপেরিমেন্টের নামটা জেনে যাবো সঙ্গে সঙ্গে এনএস কে পেয়ে যাবো। এনএস কত হবে 2 টু দি পাওয়ার 5, তো 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখন যদি আমরা 32টা পেজে লিখতে যাই তাহলে পুরো সময়টা আমাদের চলে যাবে, তাই না? সেজন্য ওটা কাছে যাবো না। এখন প্রশ্নটা কি আছে আমরা যদি একটু জেনে নিই। প্রশ্নতে বললো যে 3টে হেড পড়ার সম্ভাবনা কত, 3টে হেড পড়ার সম্ভাবনা বের করতে বললো। তো 3টে হেড পড়ার উপরে যদি প্রশ্নটা থাকে তাহলে আমরা কিভাবে লিখব? আমরা ধরে নেব যে 3টে হেড পড়ার ঘটনা, সবসময় আমরা কিন্তু ঘটনা ধরে নেব। তাহলে 3টে হেড পড়ার ঘটনা হচ্ছে এ, তারপর আমরা এন এ বার করার চেষ্টা করব। তাহলে এন এ কি হবে, যেহেতু আমাদের 5টা কয়েন নিয়ে টস করা হয়েছে তার মধ্যে 3টে হেড বলেছি, তাহলে আমরা একটু রাফে এইভাবে লিখব যে 3টে যদি হেড হয় তাহলে তো 2টো টেল অবশ্যই থাকবে, কারণ এক একটা জায়গায় 2টো কয়েন টস করা হলে এক একটা জায়গাতেই মানে এক একটা পয়েন্টে 2টো করে থাকবে। 3টে কয়েন টস করা হলে এক একটা পয়েন্টে 3টে করে থাকবে। তাহলে 5টা কয়েন নিয়ে টস করা হয়েছে মানে এক একটা পয়েন্টে 5টা করে থাকবে। তার মানে এইরকম একটা পয়েন্ট, তো এইরকম 3টে এইচ আর 2টো টি দিয়ে কতগুলো পয়েন্ট হতে পারে এটা আমরা দেখে নেব। তার জন্য আমরা কি শিখেছি, বিন্যাস শিখে গেছি, তাই না? তো এইগুলোকে বিন্যাস করতে হবে। তো বিন্যাসটা কিভাবে করব? এই 5টাকে বিন্যাস করতে গেলে মনে আছে এই 5টার বিন্যাস সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা রয়েছে মোট, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3টে এইচ এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টো টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এইটাই হবে আমাদের এন এ। তাহলে এন এ তে আমরা এরকম লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এর মানটা আমরা 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 আর 2 12, তার মানে 10। তার মানে 10টা জায়গায় আমাদের 3টে হেড থাকবে, ঠিক আছে? এবার আমরা নিশ্চিন্তে পি এ লিখতে পারবো। পি এ মানে প্রবাবিলিটি অফ এ হবে 10/32 মানে 5/16। এইভাবে আমরা পি এর মান বার করতে পারবো। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, পি এর মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, এর বাইরে কোনো সময়ই সম্ভাবনার উত্তর হবে না। সমান হতে পারে, তো সম্ভাবনার যত প্রশ্ন আছে উত্তর কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই হবে, এর বাইরে কখনোই যাবে না। তাহলে 0 কখন হবে, যেটা আমরা বললাম একটু আগে বলেছিলাম, একদম অনিশ্চিত মানে হচ্ছে অসম্ভব ঘটনা। তো অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা হবে 0, আর 1 হচ্ছে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা হবে 1। বাকি সমস্ত ক্ষেত্রে 0 আর 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর তারপরে আমরা চলে এলাম সম্ভাবনার কিছু প্রতীক, কিছু চিহ্ন আমাদের শিখতে হবে, কিছু সিম্বল। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু সম্ভাবনার চিহ্ন শেখা। তো চিহ্ন না শিখলে সম্ভাবনার অনেক জায়গাতেই আমাদের হোঁচট খেয়ে যেতে হবে। সেজন্য সম্ভাবনার কিছু চিহ্নকে আমরা শিখে নেব। যেমন পি এ, এটার মানে কি, এ ঘটনা ঘটার সম্ভাবনা। পি এ কমপ্লিমেন্ট, এইভাবে লেখা হয়, পি এ কমপ্লিমেন্ট বা পি এ বার দিয়ে লেখা হয়। তো এটার মানে হচ্ছে এ ঘটনা না ঘটার সম্ভাবনা, এ ঘটনা না ঘটার সম্ভাবনা, এটাকে বলা হয় এ এর পূরক ঘটনা। এ পূরক ঘটনা। তাহলে এ ঘটনা না ঘটার সম্ভাবনা বা এ এর পূরক ঘটনা বলা হয় এই সিম্বলটাকে। তো এর সঙ্গে আমরা একটু জেনে রাখবো, পি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি এ। এটা একটা স্বতঃসিদ্ধ বলা হয়। 1 থেকে যদি পি এ কে বাদ দেওয়া হয় মানে 1 মাইনাস এ ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে এ কমপ্লিমেন্ট আমরা পেয়ে যাব। তাহলে এই তথ্যটা আমাদের হাতে রইল।
আর পি এ ইউনিয়ন বি, চিহ্নটা হচ্ছে ইউনিয়নের। এটার মানে হচ্ছে, এটার অর্থটা হচ্ছে হয় এ ঘটনা ঘটবে, এ মানে কমপক্ষে একটি লিখে দিচ্ছি, কমপক্ষে একটা, মানে দুটোর মধ্যে একটা, কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এই সিম্বলগুলো কিন্তু আমাদের খুব দরকার। পি এ ইন্টারসেকশন বি, এটার মানে হচ্ছে দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা, দুটো ঘটনা একসঙ্গে ঘটবে, একসঙ্গে ঘটার সম্ভাবনা। তাহলে দুটো ঘটনা একসাথে ঘটবে সেটাকে বলা হয় ইন্টারসেকশন, আর দুটো ঘটনা কমপক্ষে একটা ঘটবে সেটা হচ্ছে ইউনিয়ন। পি এ ইউনিয়ন বি এর একটা ফর্মুলা আছে, এটা একটা স্বতঃসিদ্ধ। এটা যেমন একটা পি এ ইউনিয়ন বি কে আমরা লিখতে পারবো পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা একটা স্বতঃসিদ্ধ। পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, বা ঘুরিয়ে বলে পি এ ইন্টারসেকশন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইউনিয়ন বি। ঠিক আছে, মানে ইউনিয়ন আর ইন্টারসেকশন নিজের জায়গাটা পরিবর্তন করে নিতেও পারে। তো এই সিম্বলগুলো আমাদের খুব দরকার পড়বে। এখন আমরা দেখব কোন ঘটনার অনুকূলে সূচক বলতে কি বোঝানো হয়। তো কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা মানে পি এ সমান 3/4 হলে অনুকূলে সূচক বলা হবে, অনুকূলে সূচক বলা হবে, অনুকূলে সূচক হবে কি না 3:4 - 3, 3:4 - 3 মানে 1। ঠিক আছে, তাহলে অনুকূলে সূচক হবে 3 এই দুটোর বিয়োগফল মানে 1, তাহলে এটা হচ্ছে অনুকূলে সূচক। আর প্রতিকূলে সূচক হবে, প্রতিকূলে সূচক হবে এটার উল্টো মানে 1:3। তাহলে অনুকূলের উল্টো হচ্ছে প্রতিকূল। তাহলে সম্ভাবনা যদি দেওয়া থাকে তাহলে অনুকূলের সূচক হবে 3:1 আর প্রতিকূলের সূচক হবে 1:3। একই রকম ভাবে কোন ঘটনার অনুকূলের সূচক বলে দিল, প্রশ্নটা পাল্টে গেল। এটা 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন 2, যদি অনুকূলের সূচক, অনুকূলের সূচক বলে দিল যে 5:2, তাহলে সম্ভাবনা কত, তাহলে মানে পি এ কত, সম্ভাবনা কত। তাহলে পি এটা আমরা কি করে লিখবো তখন, তাহলে পি এ সমান কি লিখতে পারবো 5 অনুকূলের সূচক কত আছে, তাহলে 5 এই দুটোর যোগফল মানে 7। ঠিক আছে, তাহলে অনুকূলের সূচক থেকে সম্ভাবনা লিখতে হলে আমাদের প্রথমটা বাই দুটোর যোগফল। আর যদি প্রতিকূলের সূচক, প্রশ্ন নাম্বার 3, যদি প্রতিকূলের সূচক দেওয়া থাকে, প্রতিকূলের সূচক ধরো দেওয়া আছে, প্রতিকূলের সূচক হচ্ছে 2:7, তাহলে পি এ কত। তো প্রতিকূলের সূচক দেওয়া আছে 2:7, তাহলে পি এ কত। সেক্ষেত্রে আমাদের পি এ কি হবে, যেহেতু এটা প্রতিকূলের সূচক দেওয়া আছে সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটা 3 নম্বর প্রশ্ন, প্রতিকূলের সূচক 2:7, তাহলে পি এটা হবে দ্বিতীয়টা মানে 7 এর যোগফল 7/9। তাহলে যদি আমাদের সম্ভাবনা দেওয়া থাকে সেখান থেকে অনুকূলের সূচক, সেখান থেকে প্রতিকূলের সূচক বার করতে পারবো। যদি অনুকূলের সূচক দেওয়া থাকে তাহলে প্রথমটা বাই যোগফল হচ্ছে সম্ভাবনা, যদি প্রতিকূলের সূচক দেওয়া থাকে তাহলে দ্বিতীয়টা বাই যোগফল হচ্ছে সম্ভাবনা। তাহলে অনুকূলের সূচক, প্রতিকূলের সূচক বা সম্ভাবনার মধ্যে আমরা সম্পর্কটা দেখে নিয়েছি। ঠিক আছে, এখন